বার্তা দিচ্ছে মনে হচ্ছে এর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এবং এই সমন্বয়করা বেইমানির দিকে চলে যাচ্ছে। আমি সার্জিস আপনার ফেস দ্য পিপল এখানে ডিক্লেয়ার করে বলছি, বিগত 5 মাসে যদি সিঙ্গেল 1 টাকার কেউ অভিযোগ প্রমাণ স্বরূপ দিতে পারে, পুরো বাংলাদেশের আইন না, পুরো বাংলাদেশের মানুষ যদি আমাকে শাহবাগে উন্মুক্ত জায়গায় ঝুলিয়ে দেয়, আমি সেই শাস্তিটুকু মেনে নিই। আসসালামু আলাইকুম। হাসিনা সরকারকে পতনের জন্য অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানায়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম বর্তমান তারা বাংলাদেশে বিভিন্ন বিষয় নিয়ে কার্যক্রম করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ এনেছেন বাংলাদেশের কিছু রাজনৈতিক ব্যক্তিরা, রাজনৈতিক দলের নেতারা। বিশেষ করে লেবার পার্টির চেয়ারম্যান ইরান ডাইরেক্ট নাম ধরে সার্জিস আলমের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। সুপ্রদর্শক, মানুষের এই বিভিন্ন অভিযোগের জবাব দিতে গিয়ে সার্জিস আলম গতকালকে ফেস দ্য পিপুলে স্পষ্ট করে বলেছেন, যদি কেউ আমার বিরুদ্ধে 1 টাকা দুর্নীতি প্রমাণ খুঁজে পায়, প্রমাণ করতে পারে, তাহলে সমস্ত মানুষ বাংলাদেশে তারা যদি চায় যে শাহবাগে আমাকে ঝুলিয়ে দিবে অর্থাৎ ফাঁসি দিবে, তাহলে আমি সেই ফাঁসিকে বরণ করে নিব, মাথা পেতে নিব। এমনই চ্যালেঞ্জ ছুড়েছেন এই সার্জিস আলম। চলুন আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসি। দেখেন, আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি আপনার এখানে টকশোতে এসে জয়েন করেছি সরাসরি খুলনা থেকে। এসে খুলনা গিয়েছিলাম কারণ আমার শহীদ পরিবারকে আজকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে চেক হস্তান্তর করা হলো সেখানকার প্রায় 58টি শহীদ পরিবারকে খুলনা বিভাগে। আমরা প্রত্যেক শুক্রবার অথবা শনিবার পুরো বাংলাদেশের কোনো না কোনো বিভাগে যাই, শহীদ পরিবারের হাতে চেক হস্তান্তর করি। প্রত্যেক দিন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে অন্তত 100 জনকে চেক হস্তান্তর করা হয় যারা আহত হয়েছেন। আমাদের চোখের সামনে এই অভ্যুত্থানে যারা রক্তাক্ত যোদ্ধা কিংবা শহীদের বাবা মা, তারা আমাদের চোখের সামনে প্রত্যেক দিন থাকেন। আমাদের না এটা আসলে যেভাবে বলা হয় বা যেভাবে বলে সেটা আমরা মানি না, এটা পরে আলাদা এক পাশে রাখি। এটা কোনোদিন সম্ভব না। এই অভ্যুত্থান আমাদের চোখের সামনে দিয়ে হয়েছে, আমাদের পরিকল্পনা বা হাত দিয়ে হয়ে ওঠা। বাংলাদেশের ছাত্র জনতার অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত এবং তার ফলে সফল হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু চোখের সামনে দিয়ে হয়ে ওঠা। দ্বিতীয়ত, প্রত্যেক দিন এই আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদেরকে আমাদের শত শত মানুষকে আমাদের ফেস করতে হয়। এই যে কিছু, আমি একদম এভাবে বলি, ক্লাসলেস বুলশিট যারা এই কথাগুলো বলে, শুধুমাত্র বলে কেন, তার দলের মানে চাটতে হবে, সোজা বাংলা কথা একদম খারাপ ভাবেই বলি, তোষামোদি করতে হবে, দলের কাছে ভালো হইতে হবে। তারা এখন সার্জিস হাসনাতকে গালি দিতে পারলে দলের কাছে যদি একটা মেরিট পয়েন্ট পায়। এই জন্য কিছু ক্লাসলেস বুলশিট, কিছু সিআরআই এজেন্ট, কিছু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের দলকানা চাটার দল, তারা এই কাজগুলো করে বেড়াচ্ছে, তারা এই কথাগুলো বলে বেড়াচ্ছে। আমি সার্জিস আপনার ফেস দ্য পিপল এখানে ডিক্লেয়ার করে বলছি, বিগত 5 মাসে যদি সিঙ্গেল 1 টাকার কেউ অভিযোগ প্রমাণ স্বরূপ দিতে পারে, পুরো বাংলাদেশের আইন না, পুরো বাংলাদেশের মানুষ যদি আমাকে শাহবাগে উন্মুক্ত জায়গায় ঝুলিয়ে দেয়, আমি সেই শাস্তিটুকু মেনে নিই। এরকম কথাগুলো যারা বলে, আসলে তারা এরকম কথাগুলো বলে, হয় তাদের এখানে কোনো স্বার্থ আছে, না হয় কোনো লাভ আছে, অথবা এই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করে, অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট মানুষগুলোকে প্রশ্নবিদ্ধ করে তাদের এখানে কোনো ফায়দা আছে, দ্যাটস ওয়াই তারা এগুলো বলে। আমরা এগুলো আসলে পাত্তা দিতেই চাই না। বিগত 4 মাস 5 মাসে অনেক বলা হয়েছে, আমরা পাত্তাও দেই না, কারণ আমরা তো জানি আমরা, এবং আমরা তো জানি যদি আমরা আমাদের এগুলোর সাথে বিন্দুমাত্র সম্পৃক্ততা থাকতো, এই আত্মবিশ্বাস নিয়ে আমাদের চলা, কথা বলা, এটা কোনোদিন সম্ভব হতো না। যখন আমরা প্রতিনিয়ত, আজকেও আমি আমার এক শহীদ মা আমাকে তার সন্তানের ছবি দেখাচ্ছে, তার সন্তানের মাথার খুলি স্ট্রেচারে তার বডির পাশে রাখা। আমাদের শহীদ বাবা এমন ছবি দেখাচ্ছে যার শরীরে শত শত বুলেট, যার শরীরের পাকস্থলীর ভিতর থেকে তার নারী ঘুড়িগুলো বের হয়ে ঝুলে আছে। এগুলো যখন আমরা চোখের সামনে দেখি, আমাদের মাথায় ওই 5ই অগাস্ট আমরা ভুলতে পারি না। আমরা এখন ট্রমাটাইজড হয়ে থাকি। কিভাবে একটা মানুষ এটা চিন্তা করতে পারে? আমাদের সাথে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এখন করাপ্টেড, তাদের একজন আমাদের সাথে 7 দিন চলুক, তারা করাপশন থেকে 7 দিনের মধ্যে দূরে সরে যাবে। এগুলো আমরা চোখের সামনে প্রতিনিয়ত দেখি। তাই আমরা আসলে আজকে এখানে উত্তর দিলাম, কিন্তু আমরা কখনো এগুলো, আমি আমার জায়গা থেকে উত্তর দিতেও চাই না, কারণ যার বিন্দু মাত্র কোনো ভিত্তি নেই সেগুলো আমি উত্তর দিতে যাবো কেন? আমি এগুলো উত্তর দিও আমার টাইম নষ্ট হবে। আপনাকে যখনই আপনারা যেহেতু একটা ক্ষমতার পাশাপাশি আছেন, বর্তমান সরকারের খুব কাছে আছেন, অবশ্যই উত্তর দিতে হবে। কারণ ভুল হোক, শুদ্ধ হোক, সত্যি হোক অথবা ব্যাঠিক হোক, এগুলো তো উত্তর দিতে হবে। কারণ আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বড় কথা কি, আপনি যখন এসব বিষয়গুলোকে বেশি পরিমাণে পাত্তা দিবেন, যারা পাত্তাগুলো একই অবস্থা আগে সরকার ছিল, আগে সরকার মনে করতে শেষ পর্যন্ত, শেষ 1 মিনিট আগেও সেখানে মনে করেছে যে যা করতেছে সে সঠিক করতেছে, কিন্তু সেই জনগণকে বোঝার চেষ্টা করে। আমি একটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম, ওপেন চ্যালেঞ্জ। পুরো এই 5 মাসে, এই 5 মাসের যে কোনো ক্ষেত্রে, পুরো এই যে সরকার সম্পৃক্ত বা সরকারের সাথে সংশ্লিষ্ট যে কোনো ক্ষেত্রে সিঙ্গেল 1 টাকার কোনো এভিডেন্স স্বরূপ যে কোনো একটি অভিযোগ যদি যে কেউ দিতে পারে, যা শাস্তি দিবে বাংলাদেশের মানুষ, সেটি আমরা মেনে নিব। এবার আপনার অন্য প্রশ্নের উত্তর বলতে আসি, মাসে সরকার কতটুকু সংস্কার করতে পেরেছে? আমরা আমাদের জায়গাতে স্পষ্ট করে বলি, আমাদের প্রত্যাশা অনুযায়ী, বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী সংস্কার করতে পারেনি। কিন্তু আমরা এটিও নিজের চোখে তো দেখছি এই সিস্টেমের সাথে থেকে, যে সরকারের তাদের জায়গায় যতটুকু হয়তো চেষ্টা করা দরকার ছিল, অনেকে হয়তো ততটুকু করছে, অনেকে ততটুকু করছেও না।
কিন্তু যতটুকু রেজাল্ট হতে পারতো ততটুকু হতে পারছে না। এর জন্য আমরা জনগণ দায়ী, সাধারণ যারা জনগণ তারা দায়ী, বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছে তারা দায়ী। রাজনৈতিক দলগুলো এখন মাইম্যান বিভিন্ন জায়গায় বসানোর জন্য ব্যস্ত। রাজনৈতিক দলগুলো এখন তাদের এজেন্ডা, তার এজেন্ডা বেশি সার্ভ হচ্ছে, কিভাবে নিজের এজেন্ডা বেশি বাস্তবায়ন করা যায় সেটি করতে ব্যস্ত। আর আমরা যারা জনগণ সুবিধা পাচ্ছি, একদম স্পষ্ট কথা বলি, আমরা অধিকাংশ জনগণ হচ্ছে সুবিধা পাচ্ছি। আমরা নিজের জন্য এই জায়গায় ওই জায়গায় সুপারিশ করতে করতে, বিশ্বাস করুন প্রত্যেকদিন আমাদের সময়, ধরুন আজকে এখন আমরা 16 ঘন্টা 18 ঘন্টা কাজ করি, অন্তত 8-9 ঘন্টা জনগণের সুপারিশ শুনতে, ব্যক্তিগত সুপারিশ, সেগুলো শুনতে আমাদের সময় নষ্ট হয়। এই যে ব্যক্তিগত স্বার্থবাদ আমরা যারা জনগণ রয়েছি, আমাদের জন্য দেশের সার্বিক কর্মকাণ্ড ব্যাহত হয়। এবং এই দায় যে জনগণ সরকারকে বিভিন্ন সমন্বয় থেকে শুরু করে এদেরকে দায় দেয়, সেই দায় এই জনগণকেও নিতে হবে। যারা আজকে কোর্টায় পরে বিভিন্ন টক শোতে গিয়ে বড় বড় কথা বলে, তারাও নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই সমন্বয়কে নক করে, ওই উপদেষ্টাকে নক করে, এবং নির্লজ্জের মতো আবার এই সমন্বয়কারী উপদেষ্টাদেরও বিভিন্ন বিষয় নিয়ে তখন বিভিন্ন টক শোতে গিয়ে কথা বলে। কিন্তু তাদের আগে নিজেদের প্রশ্ন করা উচিত যে তাদের নিজেদের ওই মন মানসিকতাটুকু আছে কিনা, যে নিজেরা ফেয়ার যেটা হবে সেটাই যেন হয়, আমরা যেন কাউকে কোথাও গিয়ে সুপারিশ না করি। এই মানসিকতা অধিকাংশ মানুষের মধ্যে দেখা যায় না। এবার যদি আমরা আমাদের জায়গা থেকে, আপনি যে কথাটি বললেন, আপনি একটি কথা বলে গিয়েছেন যে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড হচ্ছে, নিজেরাই যদি নিজেদের নিরাপত্তা না দিতে পারে, জনগণের নিরাপত্তা দিতে পারবে। এখানে আমরা আসলে বিভিন্ন বিগত 3-4 দিন ধরে এগুলোর খুঁটিনাটি আমরা আমাদের জায়গা থেকে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আমরা বিভিন্ন জায়গা থেকে ইন্টেলিজেন্সের রিপোর্ট গুলো পড়ার চেষ্টা করেছি। আমরা যেটি দেখেছি, এটিকে আমরা সেই রিপোর্টের ভিত্তিতে, অন্তত আমি গুপ্ত হত্যা বলবো না, এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদের যে 2 জন ভাইয়ের সাথে যেটি হয়েছে, এটি আসলে অনেকটা ছিনতাইমূলক ছিল। যেমন আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি টিম, আমাদের আরিফ সোহেল, আমাদের বর্তমানে সদস্য সচিব আছে, তার নেতৃত্বে একটি টিম আমাদের যাচ্ছিল। যাত্রাপথে কিন্তু তারা তাদের জায়গায় একটি আক্রমণের শিকার হয়। সেটি কিন্তু তারা তাদের জায়গা থেকে বলেছে এটা অনেকটা ছিনতাইয়ের মনোভাব ছিল তাদের, এবং তারা বিভিন্ন ফোন, মানি ব্যাগ এগুলো নিয়ে গিয়েছে, এগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। একইভাবে এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদের 2 ভাইয়ের সাথে যেটি হয়েছে অবশ্যই অপ্রত্যাশিত। এটার জন্য অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দায় আছে। অবশ্যই আমরা মনে করি যে যতটুকু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাক্টিভ থাকা দরকার ছিল ততটুকু ছিল না। কিন্তু এটি সরাসরি গুপ্ত হত্যা এই রিপোর্টটি আসেনি, বরং এটি যেটি এসেছিল যেটি ছিনতাইয়ের কিছু ঘটনা ছিল, এবং যেটি ঘটেছে সেটি দেনা পাওনার রিলেটেড একটি রেশারেশির ঘটনা ছিল। আবার 2 বন্ধু একসাথে যাদের লাশ পাওয়া গিয়েছে, সেক্ষেত্রে একটি অ্যাক্সিডেন্টের ঘটনা ছিল। তো সামগ্রিক বিষয়গুলো বাংলাদেশে নর্মাল সময়তে এরকম অসংখ্য অ্যাক্সিডেন্টের ঘটনা, ছিনতাইয়ের ঘটনা এগুলো ঘটে থাকে, বা বিভিন্ন রেশারেশির ঘটনা। সেগুলো দিয়ে আমরা এই ঘটনাগুলোকে তুলনা করে এগুলোকে মিনিমাইজ করে দিচ্ছি, নর্মালাইজ করছি, ব্যাপারটা এমন নয়। বাট সবকিছুকে আসলে আমরা আমাদের জায়গা থেকে যদি এরকম আত্মহত্যা বা ভীতিকর পরিবেশ সৃষ্টির পায় তারা এরকমও বলে থাকি, আবার আমরা যদি এরকম এটিকে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর পুরোটাও চাপিয়ে দেই, মানে আমাদের যে দায়বদ্ধতা সেগুলোকে একপাশে রেখে, আমরা মনে হয় যে আমরা সেটিও করতে পারি না। কিন্তু এটা সত্যি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যতটুকু অ্যাক্টিভ থাকা দরকার ছিল, ততটুকু তাদের জায়গা থেকে আসলে তারা স্টিল অ্যাক্টিভ হতে পারেনি। ইভেন আবার আরেকটি যে কথা এসেছে যে ওবায়দুল কাদের সাহেব, ওনার যে বিষয়টি ওবায়দুল কাদের, যে আসলে তার কথাটি স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বলেছেন যে তারা আসলে এতদিন পরে জানতে পেরেছেন, আগে জানতে পারলে তারা এই কাজটি করে ফেলতেন, এটি দুঃখজনক। আমি মনে করি এটি শুধু দুঃখজনক, এটি লজ্জাজনক। এবং এটার জন্য আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা তার ওই পদে থাকার বিষয়টিকে এটি প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। তিনি জানবেন না কেন? তিনি যদি না জানেন, এটি তার সবচেয়ে বড় ব্যর্থতা। তার যে অ্যাক্টিভনেস, এই অ্যাক্টিভনেসে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তিনি তার যে সকল উইং সেগুলোকে ঠিক মতো কাজে লাগাতে পারেননি, এটা তার একটি প্রমাণ। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা এখানে এসেছে যে প্রমাণ বলে বলে কি হবে? প্রমাণ দেখে আমরা চতুর্দিক থেকে, যেটা আয়ুব ভাই বললেন যে চতুর্দিক থেকে হুমকি আসছে, চতুর্দিক থেকে এই যে ব্যর্থতার একটা আমরা ফলাফল দেখতে পাচ্ছি, অস্থিরতা দেখতে পাচ্ছি, এর ড্রাইভার কি নিবে? যে সামনে আপনারা যে তাদের ব্যর্থতা, এবং তারাই তো আছে ক্ষমতা, তারাই তো এখন পর্যন্ত পরিচালনা করছে, সামনে আরো বড় বড় ব্যর্থতার চিত্র আমরা দেখতে পাবো না, এটার গ্যারান্টি কি? আপনারা কি সেই ব্যাপারে এই সরকারকে জবাব দিতেন বা প্রেশার দিচ্ছেন কিনা? এবং ব্যর্থতার আমরা আমাদের জায়গা থেকে যেই চ্যানেলে যতটুকু বলা দরকার আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু বলি। কিন্তু একটা সিনারিও যখন আমরা এই সিস্টেমটাতে যাই বা বিভিন্ন ভাবে দেখার সুযোগ হয় পরোক্ষভাবে, তখন যে জিনিসটি আমাদের, এটা একটা নর্মাল সরকার পরিবর্তন না যে পরের দিন থেকে সরকার অ্যাজ ইউজুয়াল ফাংশন করবে, এরকম না। এখানে একটা অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট ওই দোসর দালালরা, দাসরা, তারা সর্বাত্মক ভাবে চেষ্টা করছে যে এই সরকার যেন ঠিকমতো ফাংশন না করতে পারে। তাদেরকে আপনি চাইলেই উপরে আরেকদিকে ফেলে দিতে পারবেন না, কারণ আপনার তৈরি করা একটা সিস্টেম নাই যেটা দিয়ে আপনি এক্সচেঞ্জ করে ফেলবেন। তো এখানে ধীরে ধীরে আপনার বড় বড় কালপ্রিট গুলোকে ফাইন্ড আউট করছে এই সরকার, এবং তাদেরকে বিভিন্ন জায়গায় পরিবর্তন করতে হচ্ছে, ছোটখাটো শাস্তি দিতে হচ্ছে, এবং এভাবে ধীরে ধীরে এই সিস্টেমটাকে আগে ভেঙে চুরে একটা নিউট্রাল জায়গায় নিয়ে তারপর রান করাতে হচ্ছে। সেই জায়গায় সরকারেরও যেমন এই জায়গায় যতটুকু আমাদের প্রত্যাশা ছিল ততটুকু কাজ করতে পারছে না। কিন্তু আমি আপনাকে স্পষ্ট কথা বলি, লিখে দিচ্ছি, সরকারের পাশাপাশি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দল এবং বাংলাদেশের অধিকাংশ জনগণের এখানে অনেক বড় দায় রয়েছে। প্যাসেজ গুলো বিভিন্ন দেশের ভিতরে এবং বাইরে থেকে অসহযোগিতা করছে, চক্রান্ত করছে, এটা তো সত্যি। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমাদের দায়িত্ব পালন করছি কিনা, এটা সবচেয়ে বড় প্রশ্ন। ভাই আজকে একটি কথা বললেন যে সিন্ডিকেট এখনো নিয়ন্ত্রণ করতে পারছে না দেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে। এই সিন্ডিকেট কারা চালাচ্ছে? এই উত্তর এই ভাইকে আমাদের দিতে হবে। এই সিন্ডিকেট গুলো আজকে শুধুমাত্র এক্সচেঞ্জ হয়েছে, এতদিন
আওয়ামী লীগ চালিয়েছে, এখন বাংলাদেশের গুরুত্বপূর্ণ আরেকটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা চালায়। এই দায় তারা নিবেন কিনা যারা এই রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, এটি সবচেয়ে বড় উত্তর। আজকে যখন ওই কাউরান বাজারে একটি ট্রাক আসে, ট্রাক থেকে মালামাল গুলো ওইখান থেকে 100 মিটার দূরে একটি খুচরা দোকানে যাওয়ার সময় 5টা হাত চেঞ্জ হয়। এই হাতগুলো কোনো সমন্বয়কের, এই হাতগুলো কোনো উপদেষ্টার, এই হাতগুলো কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই হাতগুলো হচ্ছে ওই কোন একটি রাজনৈতিক দলের বিভিন্ন নেতা কর্মীদের, বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের। এই দায়গুলো তারা নিবেন কিনা? তারা বড় বড় করে যদি সিন্ডিকেটের কথা বলেন, দ্রব্যমূল্যের কথা বলেন, এগুলো যে বিভিন্ন ভাবে এই রাজনৈতিক দলের বিভিন্ন নেতা কর্মীদের মাধ্যমে পরিচালিত হচ্ছে, এই কথাটিও তাদের স্বীকার করে নিতে হবে। এবং আলটিমেটলি সকল স্টেক হোল্ডার যদি এখানে সহযোগিতা না করে, শুধু আজকে কেন, আপনি দেখেন আজকে কথাটা এসেছে যে শাহবাগে গতকালকে আমরা দেখেছি যে যুবদল, এবং নিউজে এসেছে, আমি নিউজ কোট করে বলছি, যুবদল ছাত্র দলের কয়েকজন ছেলে পেলে, আমি সবার কথা বলছি না, সবাই একটা নির্দিষ্ট দলের খারাপ হবে না, কয়েকজন ছেলে পেলে তারা চাঁদা না দিলে দোকান বন্ধ করে দিবে এই হুমকি দিয়েছে। আমরা ফেনীতে আজকে একটা পোস্ট ভাইরাল হয়েছে যে তারা বলেছে আওয়ামী লীগ তাদের সময় এতটা চাঁদাবাজি করেনি, এখন যতটা দুর্ভিক্ষ চলছে এমন একটা টাইপ চাঁদাবাজি নির্দিষ্ট দলের কিছু নেতাকর্মী করছে। তাহলে সবচেয়ে বড় আমাদের যে কথাটি সেটি হচ্ছে এই সকল স্টেক হোল্ডার যদি সহযোগিতা না করে, তাহলে এখানে কিভাবে একটি রাষ্ট্র সঠিকভাবে ফাংশন করবে? এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, এখন যদি ঠিকমতো ফাংশন না করে, যে কোনো একটি রাজনৈতিক দল ক্ষমতা আসলে তার সময় আরো খারাপভাবে ফাংশন করবে যদি সকলে মিলে এই জায়গায় সহযোগিতা না করে। এবং এই বিশৃঙ্খল যে একটা পরিস্থিতি তুলনামূলক আমরা দেখতে পাচ্ছি, সেটিও যদি আমরা শৃঙ্খলায় আনতে চাই, এই যে স্টেক হোল্ডার গুলো, এক, অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ চেষ্টা এবং সদিচ্ছা, দ্বিতীয়ত বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা, তৃতীয়ত জনগণের সদিচ্ছা, সাধারণ জনগণের, সকলে যদি ঐক্যবদ্ধভাবে এখানে চেষ্টা করে তাহলেই সম্ভব। আদারওয়াইজ আমরা যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন অনেকটাই ফ্যাকাশ। সুপ্রদর্শক, সার্জিস আলমের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।